ওয়ালাইকুম আসসালাম মামা। এই যে মাত্র ক্লাস শুরু করবো, একটাই ক্লাস তো, পরে ফোন দিবা না? হ্যাঁ, একটাই ক্লাস থার্ড ইয়ার। হ্যাঁ, পরে ফোন দিবেন। হ্যাঁ, শেষ করে হবে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ওকে। তো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি মূলত 14তম ক্লাসের কার্যক্রম শুরু করতে যাচ্ছি তোমাদের সাথে। তো সাথে আছে আমি মোহাম্মদ বাদশাহ আলমগীর, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ঢাকা সিটি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকে মূলত আমরা দুইটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। কন্ট্রাক্ট অ্যাক্টের দুইটা চ্যাপ্টার, চ্যাপ্টার 2.3 আর চ্যাপ্টার 2.4। চ্যাপ্টার 2.3-তে হচ্ছে অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, হ্যাঁ, অর্থাৎ প্রস্তাব এবং স্বীকৃতি। আর 2.4-এ আছে হচ্ছে কনসিডারেশন, অর্থাৎ প্রতিদান। এই দুইটা বিষয় নিয়ে মূলত আমি আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের সাথে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো চলে যাওয়া যাক। আজকের ক্লাসের যে আলোচনাগুলো আছে সেটা আমি শেয়ার স্ক্রিনের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, নিশ্চয় দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। ওকে। তো ডিয়ার স্টুডেন্টস, দেখো, আজকে আমি মূলত দুইটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা আগেই বললাম। লেকচার নাম্বার 14, চ্যাপ্টার 2.3 আর চ্যাপ্টার 2.4। ওকে। তো ডিসকাশন টপিকস দেখো, 2.3-তে মূলত যেটা আসছে সেটা হচ্ছে কমিউনিকেশন অর অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। তো এই চ্যাপ্টারে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। যেমন ডেফিনেশন অফ কমিউনিকেশন অর অফার, রুলস রিগার্ডিং অফার, হাউ অ্যান অফার ইজ মেড, when an offer is completed, way of revocation of offer, definition of acceptance, rules regarding acceptance, how proposal is accepted, অথবা how acceptance can be communicated. আর লাস্ট ওয়ান যেটা আসছে, a mere mental acceptance not evidenced by words or conduct is in the eye of law no acceptance. এক্সপ্লেন করতে হবে এই উক্তিটাকে। আর নেক্সট যেটা আসছে 2.4-এ যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেফিনেশন অফ কনসিডারেশন, টাইপস অফ কনসিডারেশন, রুলস রিগার্ডিং কনসিডারেশন, ইম্পর্টেন্স অফ কনসিডারেশন, অথবা নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট। নেক্সট হচ্ছে নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট, এক্সেপশন টু দ্য রুল, অর্থাৎ এই রুলের কিছু ব্যতিক্রম আছে, সেগুলো আমরা জানবো। আর লাস্ট ওয়ান যেটা আসছে, কনসিডারেশন মাস্ট বি রিয়েল বাট নিড নট টু বি এডুকেট। তো এই টপিকগুলো নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, আজকে আমরা এই টপিকগুলো নিয়ে মূলত ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলে যাওয়া যাক আমাদের মূল আলোচনায়। তো শুরুতে চ্যাপ্টার 2.3। তো 2.3-র যেটা প্রথম টপিকটা ছিল সেটা হচ্ছে ডেফিনেশন অফ কমিউনিকেশন অর অফার, অর্থাৎ কমিউনিকেশন অর অফার, দ্যাট মিনস প্রস্তাব। হ্যাঁ, এখানে কমিউনিকেশন মানেই হচ্ছে প্রস্তাবকে মিন করা হচ্ছে, অর্থাৎ অফারকে মিন করা হচ্ছে। তো এখন কমিউনিকেশন কাকে বলে?
এটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব, বা অফার বলতে কি বুঝি আমরা। তো সাধারণত অন্য কোনো ব্যক্তির সম্মতি লাভের আশায় যখন কোনো ব্যক্তি কোনো কিছু করা অথবা করা থেকে বিরত থাকার ইচ্ছা পোষণ করে, তখনই উক্ত ব্যক্তির এই ইচ্ছা প্রকাশকেই মূলত অফার বা প্রস্তাব হিসেবে গণ্য করা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এর সেকশন 2 এর এতে যে ডেফিনেশনটা আমরা পাই, সেখানে আমরা যে বিষয়টা দেখতে পাই সেটা হচ্ছে এই, দেখো একটু খেয়াল করে, সেটা হচ্ছে যে তোমার when one person signifies to another his willingness to do or to abstain from doing anything with a view to obtaining the assent of that other to such act or abstain, he is said to make a proposal. প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তারপরও আমরা আরো ক্লিয়ার হওয়ার জন্য আমরা নিচের এই কথাগুলো একটু খেয়াল করি, যে আমরা এই যে ডেফিনেশনের কথা বললাম, আমরা এই ডেফিনেশনগুলো যদি আমরা বিশ্লেষণ করি, অ্যানালাইসিস করি, তাহলে আমরা অফারের মধ্যে তিনটা বিষয় আমরা লক্ষ্য করি। সেটা কি? নাম্বার দেখো, ক, প্রস্তাবের মধ্যে কোনো কাজ করা বা করা থেকে বিরত থাকার ব্যাপারে একটা ইচ্ছার প্রকাশ থাকবে। খ নম্বর হচ্ছে এই ইচ্ছা এক ব্যক্তি অপর ব্যক্তির নিকট সেটা প্রকাশ করবে। আর গ নম্বর বলছে যে অপরের সম্মতি লাভের উদ্দেশ্যে এই ইচ্ছার প্রকাশ ঘটবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে মূলত অফার বা প্রস্তাব। তো নিশ্চয়ই তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। দেন এর পরের টপিকে আমরা চলে যাচ্ছি, রুলস রিগার্ডিং অফার, অর্থাৎ অফার সংক্রান্ত যে বিস্তারিত নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা মূলত এখন জানার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো রুলস সম্পর্কে আসলে কি কি নিয়ম আছে সেটা আমরা একটু জানার চেষ্টা করি। শুরুতেই যেটা আসছে সেটা হচ্ছে প্রপোজাল ক্যান বি এক্সপ্রেসড অর ইমপ্লাইড। প্রপোজাল ক্যান বি এক্সপ্রেসড অর ইমপ্লাইড, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে প্রপোজালটা অবশ্যই কি হতে পারে, এক্সপ্রেসড হতে পারে অথবা ইমপ্লাইড হতে পারে। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এটা ব্যক্ত হতে পারে অথবা অব্যক্ত হতে পারে। ব্যক্ত আর অব্যক্ত বলতে আমরা আসলে কি বুঝি সেটা আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে স্পষ্ট হওয়ার চেষ্টা করব। যেমন এক্সপ্রেস বলতে কি? এক্সপ্রেসড হচ্ছে যেটা আমরা প্রকাশ করি মনের মাধ্যমে, কথার মাধ্যমে, সেটা মনের ভাব প্রকাশ করি অথবা লেখার মাধ্যমে আমরা প্রকাশ করি। তার মানে আমি আমার মনের কথা বলে ফেললাম, এটা হচ্ছে এক্সপ্রেস করা। আরেকটা হচ্ছে ইমপ্লয়েড, তার মানে আমি কথা বললাম না অথবা লিখেও জানালাম না, কিন্তু আমার আচরণের মাধ্যমে জিনিসটা প্রকাশ পেল। তো এটাকে বলা হচ্ছে ইমপ্লয়েড, অর্থাৎ এটা অব্যক্ত ভাবেও কিন্তু আমরা প্রস্তাব করতে পারি। এখন কোশ্চেন হতে পারে যে অব্যক্ত ভাবে আসলে কিভাবে প্রস্তাব করা যেতে পারে। যেমন ধরো ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় আমরা দেখি বিআরটিসি বাস চলে এবং নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে যাত্রী তারা বহন করে। তো যে কেউ এই বাসে চড়ে নির্দিষ্ট ভাড়া দিয়ে গন্তব্যে যেতে পারে। এটি বিআরটিসির একটি অব্যক্ত প্রস্তাব। বিআরটিসি বাস কর্তৃপক্ষ কিন্তু তোমার দেখা যাচ্ছে যে ওই ক্লায়েন্টদেরকে, বিশেষ করে যাত্রীদেরকে ওইভাবে কিন্তু ডাকতেছেও না, অফার করতেছেও না। আবার দেখা গেল যে তোমার বলছে না যে এখান থেকে এত গেলে এত টাকা ভাড়া, সেটা কিন্তু আগে থেকে বলছে না, প্রকাশ করছে না। বাট এটা কিন্তু তাদের একটা নির্দিষ্ট রুলস বা রেগুলেশন আছে যেটা তারা ফলো করে চলে। তার মানে এটা হচ্ছে ইমপ্লয়েড কন্ট্রাক্ট, অর্থাৎ এটা অব্যক্ত ভাবে, এবং আমরাও সেটা মেনে নিচ্ছি, তাদের সেই কথাগুলোকে আমরা কি করছি, মেনে নিচ্ছি। তো এটাই হচ্ছে মূলত ইমপ্লয়েড কন্ট্রাক্ট। তো শিক্ষার্থী, 2 নম্বর যেটা আসছে দেখো, অফার ক্যান বি মেড ফর পার্টিকুলার ক্লাস অর পিপুল অ্যাট লার্জ। তার মানে হচ্ছে অফার অবশ্যই হতে পারবে নির্দিষ্ট কোনো ব্যক্তি অথবা নির্দিষ্ট কোনো শ্রেণী অথবা নির্দিষ্ট কোনো ব্যক্তির উদ্দেশ্যে। তার মানে হচ্ছে প্রস্তাব কোনো নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট শ্রেণী অথবা সর্বসাধারণের, অ্যাট লার্জ বলতে এখানে পিপুল অ্যাট লার্জ মানে সবার উদ্দেশ্যে, সর্বসাধারণের উদ্দেশ্যে প্রস্তাবটা হতে পারে। তার প্রস্তাব কোনো স্পেসিফিক ব্যক্তিকে করা যেতে পারে, কোনো নির্দিষ্ট শ্রেণীকে করা যেতে পারে, অথবা দেখা গেল যে সর্বসাধারণ মানে সবার উদ্দেশ্যে প্রস্তাব করা যেতে পারে। নাম্বার 3, অফার ক্যান বি কন্ডিশনাল। অফার অবশ্যই কি হতে পারে, কন্ডিশনাল হতে পারে। কন্ডিশনাল মানে কি? কন্ডিশনাল মানে হচ্ছে এটা অবশ্যই তোমার কি হবে, শর্ত সাপেক্ষ হতে পারে। অর্থাৎ
সেখানে কোনো শর্ত জুড়ে দেওয়া যেতে পারে যে যদি নির্দিষ্ট কোনো কাজ তুমি করো তাহলে আমি তোমাকে এই কাজটা করে দেবো, এরকম বিভিন্ন ধরনের শর্ত সেখানে থাকতে পারে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। তবে এক্ষেত্রে এটা কয়েকভাবে হতে পারে, সেটা একটু খেয়াল করে দেখো। যেমন শর্ত, প্রস্তাবের শর্ত সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে, যদি শর্ত থাকে তাহলে স্পষ্ট করে সেটা উল্লেখ করতে হবে। আরেকটা হতে পারে যে শর্ত অবশ্যই যুক্তিযুক্তভাবে সেটা জ্ঞাপন করতে হবে, তুমি যে শর্তটা দিচ্ছ সেটা অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জ্ঞাপন করতে হবে। নাম্বার গ যেটা বলা হচ্ছে যে প্রস্তাবের শর্ত অবশ্যই ন্যায্য এবং যুক্তিসঙ্গত হতে হবে, অন্যায্য কোনো বিষয় কিন্তু প্রস্তাবের কন্ডিশন বা শর্ত হতে পারবে না। আরেকটা হতে পারে যে প্রস্তাবের শর্ত মৌলিক অধিকার পরিপন্থী হবে না, অর্থাৎ কোনো মানুষের মৌলিক যে অধিকার সেই অধিকারকে বিচ্ছিন্ন করে বা ছিন্ন করে এরকম হবে না, এই বিষয়টা খেয়াল রেখেই মূলত আমাদের কি করতে হবে, প্রস্তাব করতে হবে। নাম্বার 4, mere declaration of intention is not an offer, অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যে প্রস্তাব করার ইচ্ছা প্রকাশ আসলে প্রস্তাব নয়। তার মানে হচ্ছে আমার প্রস্তাব করার একটা ইচ্ছা আছে, ভিতরে ভিতরে ইচ্ছা আছে যে আমি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে নির্দিষ্ট কোনো কাজের উদ্দেশ্যে আমি প্রস্তাব করব, এটা আমার ইচ্ছা আছে ভিতরে। তো এই ইচ্ছাটাকে কিন্তু আমি প্রস্তাব হিসেবে গণ্য করতে পারবো না, তো এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ যেমন ধরো আমরা উদাহরণ দিয়ে একটু বুঝাই। এক ব্যক্তি তার মেয়ের ভাবির স্বামীকে বলেছিল তার মায়ের মৃত্যুর পর তার অনেক সম্পত্তি পাবে, একে প্রস্তাব বলে গণ্য করা যায় না, এটি প্রস্তাব করার ইচ্ছা প্রকাশ মাত্র, মানে প্রস্তাব করার আগে তুমি ইচ্ছা প্রকাশ করছো, সো এটাকে কোনোভাবেই প্রস্তাব হিসেবে গণ্য করা যাবে না। দেন এরপর নাম্বার 5, টার্মস অফ অফার মাস্ট বি ডেফিনেট, অর্থাৎ প্রস্তাবের শর্ত অবশ্যই কি হতে হবে, সুনির্দিষ্ট হতে হবে। অর্থাৎ প্রস্তাবের যে শর্তগুলো আমরা জুড়ে দিব সেটা অবশ্যই স্পেসিফিক হতে হবে, সুনির্দিষ্ট হতে হবে। নাম্বার 6, অফার অ্যান্ড ইনভাইটেশন অফ অ্যান অফার ইজ নট দ্য সেম, অর্থাৎ অফার এবং ইনভাইটেশন অফ অ্যান অফার এই দুইটা জিনিস আসলে সেম না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ প্রস্তাব এবং প্রস্তাবের আমন্ত্রণ এক জিনিস নয়, এটা খেয়াল রাখবো। অর্থাৎ এটা দুইটার মধ্যে একটা আলাদা দুইটা জিনিস হচ্ছে আলাদা, বা এটার মধ্যে একটা পার্থক্য আছে, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তো নেক্সট হচ্ছে নাম্বার 6 গেল। নাম্বার 7, ইন্টেনশন টু এস্টাবলিশ লিগাল রিলেশনশিপ ফর অ্যান অফার, অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যে প্রস্তাবে আইনগত সম্পর্ক স্থাপনের অভিপ্রায় বা ইচ্ছা থাকতে হবে। তার মানে হচ্ছে ইন্টেনশন টু এস্টাবলিশ লিগাল রিলেশনশিপ ফর অ্যান অফার, অর্থাৎ প্রস্তাবটা অবশ্যই হবে কি যে আইনগত একটা সম্পর্ক স্থাপন হবে, তারই একটা ইচ্ছা তোমার মূলত থাকতে হবে। অর্থাৎ ইন্টেনশনটা থাকবে, সেখানে আইনগত একটা সম্পর্ক তৈরি হবে, অনৈতিক কোনো সম্পর্ক তৈরি হবে, সেরকম কোনো ইচ্ছা যদি থাকে তাহলে সেটা প্রস্তাব হিসেবে গণ্য হবে না। নাম্বার 8, অফার মাস্ট বি কমিউনিকেটেড টু দ্য অফারিং, অর্থাৎ প্রস্তাব গ্রহীতাকে অবশ্যই জ্ঞাপন করতে হবে বা জানাতে হবে। অফার মাস্ট বি কমিউনিকেটেড, অর্থাৎ অবশ্যই সেটা জ্ঞাপন করতে হবে, জানাতে হবে কাকে, টু দ্য অফারিং, অর্থাৎ যার উদ্দেশ্যে প্রস্তাব করা হচ্ছে তাকে অবশ্যই সেই বিষয়টা সম্পর্কে অবগত করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে নাম্বার 9, অফার ক্যান বি রিভোকড বিফোর অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ অফার অবশ্যই স্বীকৃত হওয়ার পূর্বে প্রত্যাহার করা যাবে। অর্থাৎ যার উদ্দেশ্যে তুমি অফার করছো সে অফারটা একসেপ্ট করার পূর্বে তুমি যদি ইচ্ছা করো যে সেটা তুমি রিটার্ন নিয়ে নেবে, করতে পারবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ প্রস্তাব স্বীকৃত হওয়ার পূর্বেই তুমি সেটা প্রত্যাহার করে নিতে পারো, এটার সুযোগ আছে। নেক্সট নাম্বার 10, offer can be accepted within a definite or reasonable time, অর্থাৎ যে অফার করা হচ্ছে, যার উদ্দেশ্যে করা হচ্ছে তাকে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে অথবা যুক্তিসঙ্গত সময়ের মধ্যে তাকে কি করতে হবে, সেটা অ্যাকসেপ্ট করতে হবে। এই নির্দিষ্ট সময় যদি উল্লেখ করা থাকে যে 1 মাসের মধ্যে, 10 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে, তাহলে সেটা ওই নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। অথবা যদি সেটা সেরকম কোনো কিছু উল্লেখ করা না থাকে তাহলে বলা হচ্ছে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে। এখন যুক্তিসঙ্গত সময় বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। যুক্তিসঙ্গত সময় বলতে বোঝানো হচ্ছে যে রিজনেবল টাইম, অর্থাৎ আদালত যদি মনে করে যে এটা হচ্ছে নির্দিষ্ট সময়, সেই নির্দিষ্ট সময় সেটা
জাস্ট এটা মেজর করে আমরা এটা অনুমান করব যে এই সময়ের মধ্যে যদি কেউ অ্যাকসেপ্ট করে তাহলে সেটা অ্যাকসেপ্ট হয়েছে বলে সেটা গণ্য করা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে লাস্ট পয়েন্ট, offer must not be such conditional that the non-acceptance of it will treat as acceptance। অর্থাৎ প্রস্তাবের শর্ত এমন হবে না যা না মানাকে প্রস্তাব গ্রহণ বলে গণ্য করা হবে। অর্থাৎ offer must not be such conditional that the non-acceptance of it will treat as acceptance। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বিষয়টা, যে প্রস্তাবের শর্ত এমন হবে না যেটা আসলে কোনোভাবেই মানা সম্ভব না। তো এরকম কোনো বিষয় যদি আসলে প্রস্তাবের ইয়ে থাকে তাহলে সেটা কোনোভাবেই প্রস্তাব হিসেবে গণ্য হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল মূলত রুলস রিগার্ডিং অফার, অর্থাৎ অফার সম্পর্কে আইনের বিধান। নেক্সট টপিক হচ্ছে হাউ অ্যান অফার ইজ মেড, অর্থাৎ কিভাবে আসলে প্রস্তাব জ্ঞাপন করা যায়, প্রস্তাবটা কিভাবে আসলে যার উদ্দেশ্যে করা হচ্ছে তার নিকট সেটা জ্ঞাপন করা যাবে, অর্থাৎ জানানো যাবে, সেটা কিভাবে করা যাবে সেটা আমরা মূলত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করে দেখো যে প্রস্তাবটি অবশ্যই দেখো প্রস্তাবটি জ্ঞাপন বলতে বোঝায় যে যার বা যাদের নিকট প্রস্তাব করা হচ্ছে, প্রস্তাবটি তার বা তাদের গোচরীভূত করা। কোন প্রস্তাব অন্য পক্ষের গোচরে না আনা পর্যন্ত উক্ত প্রস্তাব স্বীকৃতি লাভ করতে পারবে না। চুক্তি গঠনের জন্য প্রস্তাব জ্ঞাপন অপরিহার্য। একটি প্রস্তাব কিভাবে জ্ঞাপন করা যায় সে সম্পর্কে চুক্তি আইনে নিম্নরূপ বিধান প্রদত্ত হয়েছে। যেমন ধরো, অফার ইজ মেড বাই ওরাল, অর্থাৎ অফারটা অবশ্যই মৌখিকভাবে জ্ঞাপন করা যেতে পারে। অফার ইজ মেড বাই রিটেন, অফারটা আসলে লিখিতভাবে করা যেতে পারে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অফার ইজ মেড বাই আনএক্সপ্রেসড অর বিহেভিয়ার, অর্থাৎ অফারটা অব্যক্তভাবে অথবা আচার আচরণের সাহায্যেও করা যেতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে মূলত অফার জ্ঞাপন করার উপায়, অর্থাৎ কিভাবে আমরা অফারকে বা প্রস্তাবকে যার উদ্দেশ্যে আমরা প্রস্তাব করছি তাকে আমরা জ্ঞাপন করতে পারবো। নেক্সট টপিক হচ্ছে when an offer is completed, আসলে কখন প্রস্তাবটি কমপ্লিট হবে, কখন প্রস্তাবটি আসলে কমপ্লিট হয়েছে বলে গণ্য হয় সেটা আমরা জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করে দেখো, এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে দেখো যে when an offer is completed, এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে যে কখন আসলে প্রস্তাবটি কমপ্লিট হয়েছে, অর্থাৎ জ্ঞাপন সম্পূর্ণ হয়েছে, এই বিষয়টা আমরা কিভাবে বুঝবো সেটা মূলত আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে স্পষ্ট হওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, সাধারণত প্রস্তাব অপরপক্ষকে জানানো বা অবহিত করার সাথে সাথে প্রস্তাব জ্ঞাপন সম্পন্ন হয়, অর্থাৎ প্রস্তাব গ্রহীতার গোচরীভূত করার মাধ্যমে প্রস্তাব জ্ঞাপন সম্পন্ন হয়। অর্থাৎ প্রস্তাব সঠিকভাবে জ্ঞাপন করা না হলে তার স্বীকৃতি লাভ করতে পারে না। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে যার উদ্দেশ্যে প্রস্তাব করা হচ্ছে তাকে অবশ্যই প্রস্তাবটি কি করতে হবে, তার গোচরীভূত হতে হবে, অর্থাৎ তাকে জ্ঞাপন করতে হবে। আর সে যদি সেটা বুঝতেই না পারে যে আমাকে প্রস্তাব করা হয়েছে, তাহলে তো সে তাকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই ওঠে না। এই জন্য বলা হচ্ছে যে তার কাছ থেকে যদি আমরা স্বীকৃতি পেতে চাই তাহলে অবশ্যই তার গোচরীভূত করতে হবে বা তাকে জ্ঞাপন করতে হবে, আদারওয়াইজ সেটা কোনোভাবে আমরা স্বীকৃতি তার কাছ থেকে লাভ করতে পারবো না। তো উদাহরণ হিসেবে আমরা দেখো, মিস্টার কায়েস 5 লাখ টাকা মূল্যে তার গাড়িটি মিস্টার খায়রুলের নিকট বিক্রয়ের জন্য পত্রের মাধ্যমে প্রস্তাব দিলেন। পত্রটি যখন খায়রুলের হস্তগত হবে এবং প্রস্তাবের কথা খায়রুল জানতে পারবে, তখনই কিন্তু প্রস্তাবটি জ্ঞাপন হয়েছে বলে গণ্য হবে। অর্থাৎ প্রস্তাব সম্পূর্ণ হবে কখন, যখন তার চিঠিটি তার হস্তগত হবে, মানে তার হাতে পৌঁছাবে, এবং সে যখন সেটা পড়ে যখন সে জানতে পারবে যে মিস্টার কায়েস হচ্ছে তার কাছে গাড়িটি বিক্রি করার জন্য প্রস্তাব করছে। তো এই বিষয়টা যদি সে যতক্ষণ পর্যন্ত জানতে না পারবে ততক্ষণ পর্যন্ত প্রস্তাব তোমার কমপ্লিট হয়েছে বলে গণ্য হবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরের টপিকে আমরা চলে যাচ্ছি। নেক্সট টপিক হচ্ছে ওয়েজ অফ রিভোকেশন অফ অফার, অর্থাৎ রিভোকেশন অফ অফার, অর্থাৎ কিভাবে আসলে রিভোকেশন অর্থাৎ প্রস্তাবটা আসলে কিভাবে প্রত্যাহার করা যাবে, সেটা আমরা মূলত আমাদের এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, চুক্তি আইনের
সেকশন 6-এ হ্যাঁ প্রস্তাব প্রত্যাহারের উপায় সম্পর্কে কিছু বিধান আছে, সেই বিধানগুলোই মূলত আমরা এখন জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো একটু খেয়াল করে মনোযোগ দিয়ে, সেটা হচ্ছে নাম্বার 1, দেখো বাই নোটিস অফ রিভোকেশন, অর্থাৎ প্রস্তাব প্রত্যাহারের নোটিশ প্রদানের মাধ্যমে। অর্থাৎ তুমি যে প্রস্তাব প্রত্যাহার করতে চাও সেটা নোটিশ প্রদান করতে হবে। হ্যাঁ, নোটিশের মাধ্যমে কিন্তু আমরা প্রস্তাব প্রত্যাহার করে নিতে পারবো। নাম্বার 2, তোমার যেটা আসছে বাই ল্যাপস অফ টাইম, অর্থাৎ প্রস্তাব করার পর স্বীকৃতি প্রদানের জন্য যে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হচ্ছে সেই নির্দিষ্ট সময় যদি পার হয়ে যায়, ল্যাপস অফ টাইমস, অর্থাৎ সেই নির্দিষ্ট সময় যদি পার হয়ে যায় তারপরে কিন্তু অটোমেটিক্যালি সেই প্রস্তাবটি কি হবে, প্রত্যাহার হয়ে যাবে। নেক্সট নাম্বার 3, বাই ল্যাপস অফ রিজনেবল টাইম। এখন যদি নির্দিষ্ট সময় উল্লেখ করা না থাকে তাহলে কি হবে, তাহলে বলা হচ্ছে রিজনেবল টাইমও যদি পার হয়ে যায়, অর্থাৎ যুক্তিসঙ্গত যে সময় সেই সময়টা যদি অতিক্রান্ত হয়ে যায় তাহলে এই প্রস্তাবটি অটোমেটিক্যালি প্রত্যাহার হয়েছে বলে গণ্য হবে। নাম্বার 4, বাই দ্য ফেলিওর টু ফুলফিল দ্য প্রিকন্ডিশন। বাই দ্য ফেলিওর টু ফুলফিল দ্য প্রিকন্ডিশন, অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে কি ফুলফিল দ্য প্রিকন্ডিশন, অর্থাৎ যে পূর্ব শর্ত ছিল, অর্থাৎ শর্ত প্রস্তাবের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো যদি যথাযথভাবে পূরণ করা না হয় তাহলেও কিন্তু ওই প্রস্তাবটি প্রত্যাহার হয়েছে বলে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে বাই দ্য ডেথ অর মেন্টাল আপসেট অফ দ্য প্রপোজার, অর্থাৎ যিনি প্রস্তাব করছেন তার যদি কোনো কারণে মৃত্যু ঘটে, হ্যাঁ তার যদি কোনো কারণে কি হয় ডেথ অর মেন্টাল আপসেট, অর্থাৎ উনি যদি মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যায়, হঠাৎ করে প্রস্তাব করার পরে দেখা গেল হঠাৎ করে মেন্টালি উনি অসুস্থ হয়ে পড়লেন, অথবা দেখা গেল যে ওনার আল্লাহ না করুক কোনো কারণে মৃত্যু ঘটলো, তাহলে কিন্তু দেখা গেল যে তখন অটোমেটিক্যালি দেখা গেল যে ওই প্রস্তাবটি প্রত্যাহার হয়ে যাবে। নাম্বার 6, বাই রিজেকশন অফ অফার। বাই রিজেকশন অফ অফার, অর্থাৎ রিজেকশন অফ অফার বলতে কি বোঝাচ্ছে, বাই রিজেকশন অফ অফার, অর্থাৎ রিজেকশন বলতে কি, রিজেকশন মানে হচ্ছে যে তোমার যখন প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়, হ্যাঁ প্রত্যাখ্যান করা হচ্ছে, অর্থাৎ যার উদ্দেশ্যে তুমি প্রস্তাব করছো তিনি যদি কোনো কারণে প্রত্যাখ্যান করেন তাহলেও কিন্তু অটোমেটিক্যালি সেটা প্রত্যাহার হয়েছে বলে গণ্য হবে। নাম্বার 7, বাই কাউন্টার অফার, অর্থাৎ পাল্টা প্রস্তাব করা হলো, অর্থাৎ যখন ধরো নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে যদি আমি কোনো ব্যক্তিকে অফার করলাম নির্দিষ্ট একটা কাজ করার জন্য বা করা থেকে বিরত থাকার জন্য, এখন যার উদ্দেশ্যে আমি অফার করলাম তিনি যদি আমাকে পাল্টা আবার প্রস্তাব করে যে যে তুমি কি কাজটি আমাকে করে দিতে পারবে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আগের যে প্রস্তাবটা সেটা কিন্তু অটোমেটিক্যালি প্রত্যাহার হয়ে যাবে। তার মানে যখনই পাল্টা প্রস্তাব করা হবে তখন অটোমেটিক্যালি আগের প্রস্তাবটা প্রত্যাহার হয়ে যাবে। নাম্বার 8, বাই ইনএবিলিটি অফ দ্য অফারার, অর্থাৎ যদি এরকম হয় যে প্রস্তাবকারী প্রস্তাব পালনে অসমর্থ হলে, অর্থাৎ যিনি প্রস্তাব করছেন হ্যাঁ তিনি যদি কোনো কারণে প্রস্তাব পালনে অক্ষম হন বা অসমর্থ হয়ে পড়েন বা যদি কোনোভাবে প্রস্তাব গ্রহীতার গোচরভূত হয় তাহলে প্রস্তাব প্রত্যাহার হবে বা বাতিল বলে গণ্য হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে বাই সাবসিকুয়েন্ট ইলিগালিটি বিফোর অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ যদি এরকম হয় যে স্বীকৃতির পূর্বেই প্রস্তাবের বিষয়বস্তু অবৈধ হিসেবে ঘোষিত হয়েছে, অর্থাৎ স্বীকৃতি এখনো দেওয়া হয় নাই, অর্থাৎ যার উদ্দেশ্যে প্রস্তাব করা হচ্ছে সে এখনো অ্যাকসেপ্ট করে নাই, কিন্তু তার আগেই যদি ওই চুক্তির বিষয়বস্তুটা যদি মূলত অবৈধ হিসেবে ঘোষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা প্রত্যাহার অটোমেটিক্যালি প্রত্যাহার হয়ে যাবে। আর লাস্ট ওয়ান যেটা আসছে সেটা হচ্ছে ইফ মোড অফ অ্যাকসেপ্টেন্স ডিফার্স, অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যদি প্রস্তাবকারীর নির্দেশিত উপায়ে স্বীকৃতি না দেওয়া হয়, অর্থাৎ প্রস্তাবকারী যেভাবে তোমার চেয়েছিল সেইভাবে যদি প্রস্তাব গ্রহীতা যদি সেভাবে সেটা অ্যাকসেপ্ট না করে তাহলেও কিন্তু সেটা অটোমেটিক্যালি প্রত্যাহার হয়েছে বলে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এর পরের টপিকে আমরা চলে আসি, ডেফিনেশন অফ অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্স বলতে আমরা কি বুঝি, স্বীকৃতির সংজ্ঞা। তো দেখো স্বীকৃতি তো আমরা আমাদের এই আলোচনায় কিন্তু অটোমেটিক্যালি আমরা বুঝতে পারছি এতক্ষণে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে সাধারণ অর্থে যার বা যাদের উদ্দেশ্যে প্রস্তাব দেওয়া হয় উক্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গ কর্তৃক প্রস্তাবের সায় দেওয়াটাকেই মূলত স্বীকৃতি হিসেবে গণ্য করা হয়। তো আমরা একটু উদাহরণের সাহায্যে জিনিসটা একটু ক্লিয়ার হই। দেখো মিস্টার শাহিন তার ক্যালকুলেটরটি শামীমের নিকট 100 টাকায় বিক্রয়ের প্রস্তাব দেয়, শামীম ওই দামেই ক্যালকুলেটরটি কিনতে সম্মত হয়। এক্ষেত্রে শাহিনের প্রস্তাবের বিপরীতে শামীমের এই যে সম্মতি এটাই মূলত স্বীকৃতি হিসেবে গণ্য হচ্ছে।
তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই ক্লিয়ার তোমাদের কাছে অ্যাকসেপ্টেন্স বলতে আমরা কি বুঝি। এরপরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে রুলস রিগার্ডিং অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্টেন্স সংক্রান্ত আইনের বিধান। এ সংক্রান্ত চুক্তি আইনের 1872 সালের সেকশন 7-এ মূলত এই বিষয়ে আলোচনা করা হচ্ছে। তো সেটা আমরা মূলত একটু জানার চেষ্টা করব এখন। নাম্বার 1 একটু খেয়াল করে দেখো, অ্যাকসেপ্টেন্স অলওয়েজ মাস্ট বি আনকন্ডিশনাল অ্যান্ড অ্যাবসোলুট, অর্থাৎ স্বীকৃতি সর্বদাই শর্তহীন এবং চূড়ান্ত হতে হবে, অ্যাবসোলুট হতে হবে। অর্থাৎ কোনোভাবেই সেখানে কন্ডিশন দেওয়া যাবে না বা অন্য কোনো শর্ত জুড়ে দেওয়া বা পাল্টা প্রস্তাব করা যাবে না। নাম্বার 2, অ্যাকসেপ্টেন্স মাস্ট বি ফার্নিশড ইন অ্যান ইউজুয়াল অ্যান্ড রিজনেবল ওয়ে, অর্থাৎ বলা হচ্ছে যে অ্যাকসেপ্টেন্স অবশ্যই ফার্নিশড ইন অ্যান ইউজুয়াল অ্যান্ড রিজনেবল ওয়ে, অর্থাৎ স্বাভাবিক বা যুক্তিসঙ্গত উপায়ে স্বীকৃতি জ্ঞাপন করতে হবে। স্বাভাবিক বা যে যুক্তিসঙ্গত উপায় আছে সেভাবেই কিন্তু স্বীকৃতি জ্ঞাপন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তো এরপরে যে বিষয়টা আসছে নাম্বার কত 3, নাম্বার 3-তে বলা হচ্ছে অ্যাকসেপ্টেন্স অ্যাকর্ডিং টু প্রপোজড ওয়ে, অর্থাৎ প্রস্তাবটি যেভাবে করা হচ্ছে এবং সেখানে যেভাবে উল্লেখ করা আছে যে লিখিতভাবে স্বীকৃতি দিতে হবে না মৌখিকভাবে দিতে হবে না চিঠির মাধ্যমে দিতে হবে, কিভাবে দিতে হবে সেটা যেভাবে উল্লেখ করা থাকবে ওইভাবেই কিন্তু সেটা স্বীকৃতি প্রদান করতে হবে। নাম্বার 4, অ্যাকসেপ্টেন্স মাস্ট বি মেড হোয়াইল দ্য অফার ইজ ইন ফোর্স, অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে প্রস্তাব বলবৎ থাকাকালে স্বীকৃতি জানাতে হবে। অর্থাৎ acceptance must be made while the offer is in force, অর্থাৎ যখন প্রস্তাবটি বলবৎ থাকবে বহাল থাকবে সেই সময়ের মধ্যে বা তখনই কিন্তু আমাদের সেটা একসেপ্ট করতে হবে, তা না হলে কিন্তু সেটা একসেপ্ট হয়েছে বলে গণ্য হবে না। এক্সকিউজ মি শিক্ষার্থীবৃন্দ, নাম্বার 5 যেটা বলা হচ্ছে acceptance before proposal, acceptance before proposal is not enforceable by law, অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যে প্রস্তাব দানের পূর্বে স্বীকৃতি আইনত গ্রাহ্য নয়, অর্থাৎ প্রস্তাব দানের পূর্বেই যে তুমি অ্যাকসেপ্ট করে ফেললে সেরকম হবে না। কেউ প্রস্তাবই দিল না আমি আগেই রাজি, তো সেরকম হবে না আর কি, অর্থাৎ আগে প্রস্তাব করতে হবে তারপরে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। নাম্বার 6, মেয়ার মেন্টাল অ্যাকসেপ্টেন্স ইজ নো অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ মানসিকভাবে স্বীকৃতি প্রদান আসলে কোনো স্বীকৃতি প্রদান না। অর্থাৎ মনে মনে আমি মেনে নিলাম যে ঠিক আছে তুমি প্রস্তাব করছো, আমি মনে মনে মেনে নিলাম, হ্যাঁ, কিন্তু তাকে সেটা অবহিত করলাম না, তাহলে সেটা কোনোভাবে অ্যাকসেপ্টেন্স হিসেবে গণ্য হবে না। নাম্বার 7, অ্যাকসেপ্টেন্স মাস্ট বি মেড বাই রিলেটেড অ্যাকচুয়াল পারসন, অর্থাৎ অ্যাকসেপ্টেন্স অবশ্যই কি হতে হবে প্রকৃত ব্যক্তি কর্তৃক সেটা কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে, অর্থাৎ যার উদ্দেশ্যে প্রস্তাব করা হচ্ছে শুধুমাত্র সেই কিন্তু ওই প্রস্তাব বা তার আইনগত যে প্রতিনিধি থাকবে সেই শুধুমাত্র স্বীকৃতি প্রদান করতে পারবেন। নাম্বার 8, acceptance must be communicated, অর্থাৎ তুমি যে প্রস্তাবে স্বীকৃতি দিচ্ছ সেটা অবশ্যই প্রস্তাবদাতাকে সেটা কমিউনিকেট করতে হবে বা তাকে অবহিত করতে হবে বা জ্ঞাপন করতে হবে। নাম্বার 9, acceptance can be revoked before its communication, অর্থাৎ স্বীকৃতি জ্ঞাপন কার্য সম্পূর্ণ হওয়ার পূর্বে প্রত্যাহার করা যায়, অর্থাৎ আমি কেউ আমাকে প্রস্তাব করছে সেটা আমি অ্যাকসেপ্ট করছি, তো এই অ্যাকসেপ্টটাও তুমি প্রত্যাহার করে নিতে পারবে যদি হচ্ছে যাকে তুমি স্বীকৃতি জ্ঞাপন করছো যার প্রস্তাবে সে জানার পূর্বে যদি আবার তুমি প্রত্যাহার করে নাও তাহলে অসুবিধা নেই, তাহলে সেটা প্রত্যাহার করার সুযোগ রয়েছে। বাট যাকে তুমি যার প্রস্তাবে তুমি রাজি হলে সে জানার পর কিন্তু আর সেটা প্রত্যাহার করার কোনো সুযোগ থাকবে না। আর লাস্ট ওয়ান হচ্ছে রিজেক্টেড অফার ক্যান নট বি অ্যাকসেপ্টেড আনলেস রিনিউড, অর্থাৎ কোন নতুন প্রস্তাব না দিলে প্রত্যাখ্যাত প্রস্তাবের স্বীকৃতি দেওয়া যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল বিষয়টা হচ্ছে যে যদি কখনো কোনো অফার যদি রিজেক্ট হয়ে যায় সেটা যদি আর নতুন করে রিনিউ করা না হয় তাহলে ওই প্রস্তাবে কিন্তু আর স্বীকৃতি দেওয়ার সুযোগ নাই। তো নেক্সট টপিকে আমরা চলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাউ প্রপোজাল ইজ অ্যাকসেপ্টেড অথবা হাউ অ্যাকসেপ্টেন্স ক্যান বি কমিউনিকেটেড, অর্থাৎ কিভাবে আসলে প্রস্তাবটি তোমার করা যাবে, প্রস্তাব কিভাবে স্বীকৃত হয় বা স্বীকৃতি কিভাবে জ্ঞাপন করা যায়। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1972 সালের যে চুক্তি আইন আছে তার 7-2 ধারাতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে প্রস্তাবের স্বীকৃতি দানের কোনো বিশেষ উপায়ের কথা বলা না থাকলেও স্বাভাবিক বা যুক্তিসম্মত উপায়ে সেটা জ্ঞাপন করতে হবে। স্বীকৃতি দুভাবে জ্ঞাপন করা যায়, একটা হচ্ছে ব্যক্তভাবে আর একটা হচ্ছে অব্যক্তভাবে। দ্যাট মিনস অ্যাকসেপ্টেন্স কমিউনিকেটেড বাই এক্সপ্রেসড, অর্থাৎ ব্যক্তভাবে স্বীকৃতি জ্ঞাপন সেটা হতে পারে বাই ওরাল অথবা রিটেন, আরেকটা হচ্ছে বা অ্যাকসেপ্টেন্স কমিউনিকেটেড বাই আনএক্সপ্রেসড,
অর্থাৎ অব্যক্তভাবে স্বীকৃতি জ্ঞাপন। আর সেটা আবার 4 ভাবে হতে পারে। দেখো, বাই ডিরেক্ট অফ পারফরমেন্স অর্থাৎ কার্য সম্পাদনের দ্বারা, বাই অ্যাকসেপ্টিং কনসিডারেশন প্রতিদান গ্রহণের দ্বারা, প্রতিদান গ্রহণের মাধ্যমে, বাই অবিং কন্ডিশন অফ অফার শর্ত পালনের মাধ্যমে, আরেকটা হচ্ছে বাই অ্যাভেলিং ফ্যাসিলিটিস অর্থাৎ সুবিধা ভোগের দ্বারা। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমরা প্রস্তাবটি কি করতে পারবো, স্বীকৃত করতে পারবো বা জ্ঞাপন করতে পারবো, স্বীকৃতি জ্ঞাপন করা যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। নেক্সট টপিকে যেটা আসছে সেটা হচ্ছে, দেখো, a mere mental acceptance not evidenced by words or conduct is in the eye of law no acceptance। তাহলে এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে শুধুমাত্র মানসিক স্বীকৃতি আসলে স্বীকৃতি নয়, তাহলে মূল বিষয়টা হচ্ছে যে কথা বা আচরণের দ্বারা সমর্থিত নয় এরকম মানসিক স্বীকৃতি আইনের দৃষ্টিতে স্বীকৃত নয়। এই বিষয়টা মূলত এক্সপ্লেন করার জন্য বলা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করে দেখো, বলা হচ্ছে যে চুক্তি আইনে বর্ণিত উপায়ের স্বীকৃতি সংবাদ প্রস্তাবকারীকে না জানানো পর্যন্ত কোনো চুক্তির সৃষ্টি হয় না, এবং বলা হচ্ছে যে স্বীকৃতি হয় না, এবং যে স্বীকৃতির কথা বা আচরণ দ্বারা সমর্থিত নয় তাকে আমরা স্বীকৃতি বলতে পারবো না। মানসিক স্বীকৃতি বা অবিজ্ঞাপিত সম্মতি আইনত গ্রাহ্যও হয় না, কেননা এই ধরনের স্বীকৃতি কোনো অধিকার বা দায় দায়িত্ব সৃষ্টি করতে পারে না। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো যে প্রস্তাব গ্রহণের সংবাদ যে কোনো কার্যকর পন্থায় অবশ্যই প্রস্তাবদাতাকে সেটা জানাতে হবে। যদি কেউ কোনো প্রস্তাবে সম্মত হয়ে তা প্রস্তাবদাতার নিকট ব্যক্ত বা অব্যক্তভাবে প্রকাশ না করে নিজের মনের মধ্যে রেখে দেয়, তবে সেটা স্বীকৃতি হিসেবে গণ্য করা যাবে না। আর সে কারণেই আমরা বলতে পারি যে শুধুমাত্র মানসিক স্বীকৃতি বা অবিজ্ঞাপিত সম্মতি আইনের দৃষ্টিতে কোনোভাবেই বৈধ স্বীকৃতি নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল মূলত আমার চ্যাপ্টার 2.3 আলোচনা। এবার আমরা চলে আসছি চ্যাপ্টার 2.4 এর আলোচনা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের হাতে সময় খুবই কম, 8 মিনিট সময় বাকি আছে, আমরা চেষ্টা করবো এর মধ্যে ইনশাআল্লাহ শেষ করার। ডেফিনেশন অফ কনসিডারেশন। কনসিডারেশন বলতে আমরা কি বুঝি? দেখো, কনসিডারেশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, দেখো, চুক্তিভুক্ত পক্ষসমূহের মধ্যে প্রতিশ্রুতির বিনিময়ে যা কিছু দেয়া নেওয়া বা আদান প্রদান হয় বা চুক্তি আইনে, তাকেই আমরা প্রতিদান হিসেবে গণ্য করি। প্রতিদান শব্দের অর্থ হলো প্রতি লাভ করা, প্রতি মূল্য অথবা বিনিময় মূল্য, অথবা কোনো কিছুর বিনিময়ে কিছু করা, কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু ত্যাগ করা। অর্থাৎ সাধারণভাবে আমরা বলতে পারি যে প্রতিশ্রুতির বিনিময়ে যা কিছু পাওয়া যায় সেটাকেই মূলত আমরা প্রতিদান হিসেবে গণ্য করি। প্রিয় শিক্ষার্থীরা, একটু উদাহরণের সাহায্যে আর একটু ক্লিয়ার হই আমরা। দেখো, মিস নওরিন তার ঘড়িটি মুহসিনাতের নিকট 5,000 টাকায় বিক্রয়ের প্রস্তাব দিলে মুহসিনাত এতে সম্মত হয়। এখানে নওরিন এর ঘড়ির প্রতিদান হলো মুহসিনাতের 5,000 টাকা। তো মুহসিনাতের এই যে 5,000 টাকার প্রতিদান হলো নওরিনের ঘড়ি। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় বুঝতে পারছো যে একজনের প্রতিদান হচ্ছে অন্যজনের যে অ্যাক্টিভিটিস বা অন্যজনের, সেটা নগদ টাকা হতে পারে, অন্য কোনো বিষয় হতে পারে। তো এটাই হচ্ছে মূলত কনসিডারেশন বা প্রতিদান। নিশ্চয় প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়েছে। নেক্সট টপিকে আমরা চলে আসছি, সেটা হচ্ছে টাইপস অফ কনসিডারেশন, অর্থাৎ কনসিডারেশনের প্রকারভেদ। কনসিডারেশনকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পাস্ট কনসিডারেশন, প্রেজেন্ট কনসিডারেশন, আর একটা হচ্ছে ফিউচার কনসিডারেশন। প্রিয় শিক্ষার্থীরা, তো পাস্ট কনসিডারেশন কাকে বলে? দেখো, যে প্রতিদান বা প্রতিদানের প্রতিশ্রুতি অতীতে কোনো কাজের জন্য বর্তমানে দেওয়া হয় তাকেই আমরা অতীত প্রতিদান বলি। আর প্রেজেন্ট কনসিডারেশন হচ্ছে যে প্রতিদান প্রতিশ্রুতির বিনিময়ে সাথে সাথে প্রদত্ত হয় তাকে আমরা বর্তমান প্রতিদান বলি। আর লাস্ট হচ্ছে ফিউচার কনসিডারেশন, হচ্ছে যে প্রতিদান ভবিষ্যতের কোনো সময়ে প্রদানের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয় তাকে আমরা ভবিষ্যৎ প্রতিদান বলি। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা বুঝতে পারছো বিষয়টা। এরপরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে রুলস রিগার্ডিং কনসিডারেশন, অর্থাৎ প্রতিদান সম্পর্কিত আইনের বিধান। প্রিয় শিক্ষার্থীরা, এটা খুব ভালোভাবে আমাদেরকে একটু বুঝতে হবে। দেখো, প্রতিদান ছাড়া সাধারণত কোনো চুক্তি আইনের দৃষ্টিকোণ থেকে গ্রাহ্য হয় না, অর্থাৎ কিছু ব্যতিক্রম ছাড়া সকল ক্ষেত্রেই কিন্তু প্রতিদান অপরিহার্য। তো এই বিষয়টাই আমরা মূলত জানবো আইনে কি বলা হচ্ছে। নাম্বার 1, দেখো, কনসিডারেশন মাস্ট বি পেইড অ্যাকর্ডিং টু দ্য ডিজায়ার অফ দ্য প্রমিসর, অর্থাৎ প্রতিদান প্রতিশ্রুতিদাতার ইচ্ছা অনুযায়ী দিতে হবে। অর্থাৎ প্রতিশ্রুতিদাতা যা ইচ্ছা পোষণ করবে সেই অনুযায়ী কিন্তু প্রতিদান প্রদান করতে হবে। 2 নম্বর, কনসিডারেশন মাস্ট বি রিয়েলিস্টিক, অর্থাৎ প্রতিদান অবশ্যই বাস্তব হতে হবে। অর্থাৎ অবাস্তব কোনো বিষয় যে তুমি আমার কাজটা করে দাও,
আমি তোমাকে আকাশের চাঁদ এনে হাতে তুলে দেবো, সেরকম কোনো বিষয় হতে পারবে না। অর্থাৎ এটা রিয়েলিস্টিক হতে হবে, বাস্তব ভিত্তিক হতে হবে। কনসিডারেশন নিড নট বি এডুকেট, অর্থাৎ প্রস্তাবটি অবশ্যই কি পর্যাপ্ত হতে হবে, মানে নিড নট বি এডুকেট, পর্যাপ্ত হওয়ার প্রয়োজন নেই, কিন্তু থাকতে হবে, প্রতিদান মাস্ট থাকতে হবে, কিন্তু সেটা যে সাফিসিয়েন্ট হতে হবে তা কিন্তু নয়। অর্থাৎ যেটার মূল্য দেখা যাচ্ছে 1000 টাকা হওয়া উচিত, সেটা যদি 100 টাকা হয় কোনো প্রবলেম নাই, কিন্তু সেটা অবশ্যই থাকতে, প্রস্তাব সেখানে প্রতিদান থাকতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। নেক্সট হচ্ছে নাম্বার 4, কনসিডারেশন শুড বি লফুল, কনসিডারেশন অবশ্যই আইনসম্মত হবে, অবাস্তব কোনো চুরি করার উদ্দেশ্য তুমি চুক্তিবদ্ধ হলে সেটা কিন্তু অবশ্যই হবে না, এটা লফুল হতে হবে, এটা খেয়াল রাখতে হবে। নাম্বার 5, কনসিডারেশন মে বি পাস্ট, প্রেজেন্ট অর ফিউচার, আমরা আগেই দেখেছি কনসিডারেশন এটা অতীত হতে পারে, প্রেজেন্ট হতে পারে, আবার দেখা গেল যে ফিউচারও হতে পারে। নাম্বার 6, কনসিডারেশন মে প্রসিড ফ্রম প্রমিস অর এনি আদার পারসন, অর্থাৎ কনসিডারেশনটা কি হতে বলছে, মে প্রসিড ফ্রম প্রমিজি, অর্থাৎ এটা তোমার প্রমিজি, অর্থাৎ কার দ্বারা এটা হতে পারে, এটা বলা হচ্ছে যে প্রতিদান তোমার অবশ্যই তোমার কি কনসিডারেশন মে প্রসিড ফ্রম প্রমিজি অর এনি আদার পারসন, অর্থাৎ প্রমিজি যে প্রতিশ্রুতি দাতা তার সে নিজে এটা প্রসিড করতে পারে, অথবা অন্য তার প্রতিনিধি অন্য কেউ এটা করতে পারবে। আর লাস্ট ওয়ান যেটা বলা হচ্ছে পারফরমেন্স মাস্ট বি পারফরমেন্স অফ এক্সিস্টিং ডিউটি ক্যান নট বি কনসিডারেশন, অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে যে বিদ্যমান কর্তব্য পালন কখনো প্রতিদান হতে পারে না। অর্থাৎ যেমন ধরো তুমি থানায় একটা কমপ্লেন নিয়ে গেলে যে আমার কিছু জিনিস চুরি হয়ে গেছে, এখন থানার যে ডিউটিরত অফিসার থাকবে তার দায়িত্ব হচ্ছে যে সেটা তাকে খুঁজে বের করে ব্যবস্থা করা, এনে দেয়া। তো এক্ষেত্রে দেখা গেল সে একটা ঘোষণা দিল যে আমার যদি কেউ এটা এনে দেয় তাকে এত টাকা পুরস্কার দেব। এখন দেখা গেল থানার ডিউটি অফিসার ঠিকই কিন্তু তার সেই হারানো জিনিসপত্র খুঁজে বের করে আনলো, কিন্তু এটা কিন্তু পুলিশের দায়িত্ব ছিল, এই দায়িত্ব পালনের জন্য তাকে কিন্তু সেই পুরস্কার প্রদান করতে হবে, সেটা কিন্তু নট নেসেসারি এবং সেটা প্রদান করার প্রয়োজন নেই, কারণ এটা তার কনসিডারেশন হতে পারে না, কারণ এটা তার দায়িত্ব, মানে এই কাজটা করাটাই হচ্ছে তার অব্লিগেশন, তার দায়িত্ব। সো এটাকে কোনোভাবেই আমরা কনসিডারেশন হিসেবে গণ্য করবো না। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত আইনের বিষয়। এরপরে যেটা আসছে ইম্পর্টেন্স অর কনসিডারেশন অথবা নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট, অর্থাৎ প্রতিদান ছাড়া আসলে চুক্তি হয় না, এটা বিষয়, অথবা ইম্পর্টেন্স অফ কনসিডারেশন, প্রতিদানের গুরুত্ব। একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, প্রতিদান চুক্তির একটি অপরিহার্য উপাদান, প্রতিদান ছাড়া কখনোই চুক্তি হয় না। কোন চুক্তিকে আইনের সাহায্যে বলবৎ করতে হলে ওই চুক্তিতে অবশ্যই আইনসম্মত প্রতিদান থাকতে হবে। চুক্তি আইনের 25 ধারাতে এ সম্পর্কে বলা হয়েছে যে কোনো সম্মতিতে প্রতিদান না থাকলে ওই সম্মতিকে প্রতিদান বলে গণ্য করা হবে না। এরপরে যেটা এটাই হচ্ছে মূল বিষয়, অর্থাৎ প্রতিদান থাকাটা হচ্ছে খুবই অপরিহার্য একটা বিষয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আসছে দেখো, নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট, অর্থাৎ প্রতিদান যে থাকতেই হবে। আমরা আগের আলোচনায় দেখলাম যে প্রতিদান মাস্ট থাকতে হবে, কিন্তু আমরা এখন যেটা আলোচনা করবো সে যে প্রতিদান থাকতেই হবে সেরকম না, কিছু কিছু ব্যতিক্রম সেক্টর আছে যেখানে প্রতিদান না থাকলেও কিন্তু সেটা চুক্তি হিসেবে গণ্য হবে, সেটাই আমরা মূলত জানবো। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করে দেখো, বলা হচ্ছে যে কনসিডারেশন আউট অফ লাভ অ্যান্ড এফেকশন, অর্থাৎ ভালোবাসা এবং স্নেহ এবং ভালোবাসার চুক্তি, অর্থাৎ বাবা মা সন্তান এদের মধ্যে যে চুক্তি হয় সেই চুক্তিতে কিন্তু তোমার প্রতিদান থাকাটা অত্যাবশ্যক নয়। 2 নম্বর বলা হচ্ছে কনসিডারেশন বলছে কম্পেনসেশনাল প্রমিস ফর ভলান্টারি সার্ভিস, অর্থাৎ স্বেচ্ছাকৃত কাজের ক্ষতিপূরণের চুক্তি, অর্থাৎ স্বেচ্ছাকৃত কাজের ক্ষতিপূরণের চুক্তির ক্ষেত্রেও কিন্তু প্রতিদান থাকা অত্যাবশ্যক নয়। নাম্বার 3 বলা হচ্ছে যে কন্ট্রাক্ট ফর রিপেমেন্ট অফ টাইম বেয়ার ডেট, অর্থাৎ বলা হচ্ছে এখানে যে কোনো তামাদি ঋণ পরিশোধের চুক্তি, অর্থাৎ ঋণের দেখাচ্ছে মেয়াদ শেষ হয়ে গেছে, তামাদি হয়ে গেছে, সেটা পরিশোধ করার ক্ষেত্রে কিন্তু কোনো প্রতিদান থাকা অত্যাবশ্যক নয়। 4 নম্বর বলা হচ্ছে যে কন্ট্রাক্ট ফর এক্সিকিউটেড গিফট, অর্থাৎ সম্পাদিত দানের চুক্তি, সম্পাদিত দানের চুক্তির ক্ষেত্রেও কিন্তু প্রতিদান থাকা অত্যাবশ্যক নয়। নাম্বার 5 বলা হচ্ছে কন্ট্রাক্ট অফ রিমিশন অর ওয়েভার অফ রাইটস, অর্থাৎ 5 নম্বর বলা হচ্ছে অধিকার মৌকুব বা পরিহারের চুক্তি, অধিকার মৌকুব বা পরিহারের চুক্তির ক্ষেত্রেও কিন্তু তোমার প্রতিদান থাকা অত্যাবশ্যক নয়। নাম্বার 6 বলা হচ্ছে তোমার কন্ট্রাক্ট অফ এজেন্সি, অর্থাৎ প্রতিনিধিত্বের চুক্তির ক্ষেত্রে কিন্তু সেখানে তোমার ইয়ে থাকার প্রয়োজন নাই। আর নেক্সট আসছে কন্ট্রাক্ট অফ বেইলমেন্ট, অর্থাৎ গচ্ছিত প্রদানের চুক্তির ক্ষেত্রেও কিন্তু প্রতিদান থাকা অত্যাবশ্যক নয়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের লাস্ট টপিকে আমরা চলে আসছি, আমাদের সময় 1 মিনিটের কম আছে, আমরা চেষ্টা করবো এটার মধ্যে শেষ করার। প্রিয় শিক্ষার্থী, এখানে বলা হচ্ছে যে কনসিডারেশন মাস্ট বি রিয়েল বাট নিড নট টু বি এডুকেট। আমরা আগে ইসের মধ্যে শিখেছিলাম
যে কনসিডারেশন অবশ্যই বাস্তব হতে হবে, নিড নট টু বি এডিকেট, কিন্তু পর্যাপ্ত হওয়ার প্রয়োজন নাই। এখানে দেখো বলা হচ্ছে যে চুক্তিতে চুক্তিভুক্ত পক্ষসমূহের স্বেচ্ছায় থাকলে প্রতিদান বা প্রতিনিয়োগ মূল্য পর্যাপ্ত হওয়ার কোনো প্রয়োজন নাই, তবে ওই প্রতিদান অবশ্যই রিয়েল হতে হবে বা বাস্তব হতে হবে। তো এক্ষেত্রে একটা উদাহরণ দেখে আমরা যে মিস্টার ক তার 5 লক্ষ টাকার